Hello, my dear student. Welcome back to the Elite Academy and Elite App. আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো এবং তোমাদের যে এক্সাম চলে এসছে খুব কাছাকাছি তার জন্য প্রিপারেশন খুব জোরদার হচ্ছে, তাই তো? জোরদার হওয়ার সাথে সাথে তোমাদের জন্য একটা সাজেশন চলে এসেছি যে এই যে কোশ্চেন গুলো, এই যে টপিকস গুলো, মানে তোমাদের হচ্ছে কি তোমাদের ইচ্ছে ছিল যে যেন আমরা সাজেশন দিই, তার জন্য সাজেশনটা নিয়ে আসা হয়েছে কেমিস্ট্রির। হ্যাঁ, তো কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে, ফাইনাল সেমিস্টারে তোমাদের যে 6টা চ্যাপ্টার রয়েছে, ওই 6টা চ্যাপ্টারেরই আমি একটা সামারি করেছি যে এই টপিকসগুলো হচ্ছে তোমাদেরকে কভার করতে হবে। হ্যাঁ, দেখে যেতে হবে, যা কারণ আমাদেরকে 100% মার্কস তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যা রিটেন এক্সাম মানে তোমার 35 মার্কস রয়েছে, সেই 30তে 35 মার্কস যেন পেয়ে যায়, সেই বেসিসে আমরা কি করেছি, তোমাদের জন্য এই সাজেশনটা নিয়ে এসেছি। তোমরা এই সাজেশনটা অবশ্যই ফলো করো, হ্যাঁ, এবং এলিট অ্যাপের সাথে জুড়ে যাও। আর যারা প্রথম থেকে ক্লাস করেছিলে, আমি কিন্তু অলরেডি ক্লাসে বলেছিলাম যে এই জায়গাগুলোকে তোমাকে বেশি বেশি ফোকাস করতে হবে, তাই না? বলেছিলাম তো। এবার যখন বলেছিলাম তখন দেখবে যে আজকে অনেক কিছু আবার মিলছেও, ঠিক আছে? আজকে অনেক কিছু মিলে যাবে যে এই জায়গাগুলো আমরা পড়েছিলাম এবং এগুলো হচ্ছে সলিউশন আমাদের কাছে অলরেডি রয়েছে এবং আমাদের কাছে নোটও রয়েছে, পিডিএফও রয়েছে, তাই তো? আচ্ছা, তো আজকে দেখো, আর তো বেশি দিন সময় নেই, কাল থেকে হয়তো তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, পরশু থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা আধা ঘন্টা সময় বার করে এই জায়গাগুলো একটু মানে কি এই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? দেখে নিয়ে যে যে টপিকস গুলো হচ্ছে কি আমি আলোচনা করেছি, এই টপিকস গুলো অবশ্যই তোমরা দেখে যাবে। হ্যাঁ, অবশ্যই দেখে যাবে, যেহেতু অলরেডি তোমরা পড়েওছো এর আগে, তার জন্য খুব একটা সমস্যা হবে না। চলো নেক্সট। তাহলে দেখো তোমাদের সাজেশন কেমিস্ট্রির। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো প্রথমত আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এসেছি, কারণ অর্গানিক কেমিস্ট্রিটা আমি পড়াইনি, তার জন্য কি করেছি, প্রথমে অর্গানিক কেমিস্ট্রিটাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি কোন কোন জায়গাগুলো হচ্ছে কি আমি তোমরা হচ্ছে কি বিশেষ করে হচ্ছে কি ফলো করবে। দেখো, অর্গানিক কেমিস্ট্রি প্রথমত যে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে মাত্র 5 মার্কস আসবে। হ্যাঁ, 5 মার্কস আসবে, ঠিক আছে, কিন্তু তোমার যে পরবর্তী আর একটা চ্যাপ্টার রয়েছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, আছে কি নেই, ওখান থেকে তোমার 7 মার্কস আসে। ওই 7 আর 5 টোটাল হচ্ছে 12 মার্কস। এই দুটো চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কম্বাইন করে কোশ্চেন আসে, বুঝা গেল না? কম্বাইন করে ওই কনভার্সন গুলো দেওয়া থাকে, কিছু কিছু কনভার্সন হচ্ছে কি কম্বাইন করে দুটো চ্যাপ্টার থেকে কম্বাইন করে আসায়। তার জন্য আমাদের কি করতে হবে, এই চ্যাপ্টার থেকে যত যত নেম রিঅ্যাকশন গুলো আছে তোমাকে বেশি বেশি ফোকাস করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, কারণ তুমি নাহলে কনভার্সন গুলো পারবে না, বোঝা গেল না? তো চলো, প্রথমে যেটা জায়গাটা আমরা দেখছি, দেখো এখানে লেখা আছে যে কনভার্সন, যে এই যে আমরা জারণ, এটা হচ্ছে কি জারণ করেছিলাম, তাই না? আমরা তো তোমাকে বলা হলো এই যে জায়গাটা, এগুলো হচ্ছে কি অ্যালকোহলকে আমরা কিভাবে জারণ করলে কি পাবো, অ্যালকোহলের জারণ এগুলো হচ্ছে কি জারক দ্রব্য, তাই না? এগুলোকে কি বলবো আমরা, এগুলোকে যেমন বলেছে যে জারক দ্রব্য। এই জারক দ্রব্যর কাজ কি, অন্যকে জারিত করবে। তার মানে আমরা দেখো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড পাবো, কিভাবে আমরা কিটোন পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কিটোন পাই, কি করে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তার জন্য এই যে রিজিয়ন গুলো ব্যবহার করি আমরা, এই রিজিয়ন গুলো তোমাকে ফলো করতে হবে। নেক্সট, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়াগুলো একটু দেখতে হবে। যেমন ওই যে তোমার কিটোনকে যদি আমরা কোনো একটা কিটোন আছে বা অ্যালডিহাইড রয়েছে, সেখানে যদি আমরা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া করি হাইড্রোসায়ানাইড দিয়ে, তাহলে কি হবে, পটাশিয়াম সায়ানাইড দিয়ে করলে কি হবে, বুঝলে? এই টাইপের বিক্রিয়াগুলো তোমাকে কি করতে হবে, একটু দেখে যেতে হবে। নেক্সট, কিছু কিছু ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের নেম রিঅ্যাকশন রয়েছে, এই ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন গুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে, কারণ টিকাও আছে তোমাদের, যে লিখো টিকা অ্যালডল বিক্রিয়া, লিখো টিকা ক্যান্নিজারো বিক্রিয়া,
ক্যানিজারো বিক্রিয়া, আবার সেলফ ক্যানিজারো আছে, সেলফ অ্যালডল রয়েছে, ক্রস অ্যালডল আছে, ক্রস ক্যানিজারো আছে, অন্ত আণবিক ক্যানিজারো আছে, আছে কি নেই? তো এই জায়গাগুলো তোমাকে ভালো করে ফলো করতে হবে। তো এই বছরের সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট হয় কোনো চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা? অ্যালডল বিক্রিয়া বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। দুটো মাধ্যমে হয় এটা, অ্যাসিডিক মিডিয়ামে হয়, আবার বেসিক মিডিয়ামে হয়। তোমাদের এক্সামের জন্য বেসিক মিডিয়ামটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাল বা হাইড্রোজেন যুক্ত কোনো অ্যালডিহাইডকে যখন আমরা কি করব, গাঢ় NOH দিয়ে হচ্ছে বিক্রিয়া করব, বা লঘু NOH দিয়ে যদি বিক্রিয়া করি, তাহলে আমরা কি পেতাম? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন আমরা পেয়েছিলাম, তাই না? ঠিক আছে, আমার পরে আবার ক্যান্ডিজারো বিক্রিয়া, এখানে গাঢ় NOH দরকার, 50% NOH দরকার। এর হচ্ছে কি তোমার সেলফ ক্যান্ডিজারো, তাই না, ক্রস ক্যান্ডিজারো এবং অন্ত আণবিক ক্যান্ডিজারোটাও পড়তে হবে তোমাকে। এটা হচ্ছে টিশেঙ্কো বিক্রিয়া, টিশেঙ্কো, হ্যাঁ, টিশেঙ্কো বিক্রিয়াটা তোমাকে দেখতে হবে। স্টেপেন বিক্রিয়া ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রোজেনম্যান বিক্রিয়া, ক্লেমেনসেন বিক্রিয়া, উলফ কৃষ্ণার বিক্রিয়া, তাই না? এখানে দেখো ক্লেমেনসেন বিক্রিয়াটা কি তোমার অ্যাসিডিক মিডিয়াম হয়, জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে, তাই না? জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কি HCl, এইটা দিয়ে বিক্রিয়াটা করা হয়, তাই না? আচ্ছা, তারপরে যে রেড ফসফরাস আর HI দিয়ে, এটা হচ্ছে নিউট্রাল মিডিয়ামে করতে হয়, তাই এটাও দেখতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়া ইম্পর্টেন্ট, HBZ বিক্রিয়া, তাই না? আচ্ছা, পার্কিন বিক্রিয়া ইম্পর্টেন্ট, বেনজোইন কন্ডেন্সার, বায়ার ভিলিকার ইম্পর্টেন্ট, টলারেন্স এন্ড ফিলিংস এই দুটোই ইম্পর্টেন্ট। ওকে, ব্র্যাডের বিকারক, হেমি অ্যাসিডাল থেকে হেমি কিটাল, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, বুঝলে? আনডিস্টার্ড বিক্রিয়া, এগুলো সব কটা দেখতে হবে, ঠিক আছে। ফ্রাইজ পুনর্বিন্যাস, এটা ফ্রাইজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ফ্রিল ক্রাফট বিক্রিয়া, অকারটা ইম্পর্টেন্ট এবছর। অকার পদ্ধতিতে কিভাবে আমরা কোনো একটা অ্যালকিন থেকে হচ্ছে অ্যালডিহাইড বানানো যাবে, সেটা হচ্ছে প্রসেস, অকার পদ্ধতি। তো চলো নেক্সট দেখো সব। এবার দেখো এই যে বিক্রিয়াটা দেখতে হবে, মেসিটিলিন উৎপন্ন করছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি ক্লাসে আমি যদিও পড়াইনি, আমার যে অন্যান্য ব্যাচগুলো রয়েছে সেখানে এখানে এইটা বলেছি যে এই এক্সাম্পলটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লাস হচ্ছে এইটাও হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট, সেম জিনিস, যে আমরা কিভাবে অ্যালকাইনের হাইড্রেশন করব। দেখো অ্যালকাইন না, এটা অ্যাসিটিলিন আছে, এটা হচ্ছে প্রোপাইন আছে। তো অ্যাসিটিলিন বা প্রোপাইনের হচ্ছে হাইড্রেশন কিভাবে করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো যখন দুটো কার্বন ছিল, তখন দুটো কার্বন হচ্ছে কি অ্যালডিহাইড তৈরি হয়েছিল, যখন তিনটা কার্বন তখন হচ্ছে কি কিটোন তৈরি হচ্ছে, বুঝা গেল না? সেম রিজন। ঠিক আছে, এরকম ভাবে যে কোনো একটা অ্যাসিটন আছে, সেই অ্যাসিটনটাকে কিভাবে আমরা এই সিওটাকে কি করছি, আমরা CH2 তে কনভার্ট করছি, অ্যালকেনে কনভার্ট করছি, মানে কিটোনকে অ্যালকেনে কনভার্ট করা। কিভাবে করতে পারবো? 3 রকম প্রসেস আছে, তাই না? প্রথম প্রসেস হচ্ছে ক্লেমেনসেন বিজারণ, দ্বিতীয়টা হচ্ছে কি উলফ কৃষ্ণা বিজারণ, তৃতীয়টা হচ্ছে নিউট্রাল মিডিয়াম, যেটা বললাম আমরা রেড ফসফরাস এবং HI দিয়ে হিট। ঠিক একরকম ভাবে এটা হচ্ছে কি তোমার অ্যালডল করবে, অ্যালডল বিক্রিয়া। দেখো বিটা হাইড্রক্সি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা কার্বন, তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। ঠিক একরকম সিমিলারলি যদি আমি বলি, এখানে তোমার এখানে পিনাকল থেকে পিনাকলন, ওই যে গাঢ় H2SO4 দিয়ে করা হতো, তাই না? গাঢ় H2SO4 যদি দিই আমরা, তাহলে কি হতো যে বিক্রিয়াটা। তাই এই বিক্রিয়াগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। ঠিক একরকম ভাবে যে ফর্মালডিহাইডকে যদি আমরা অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া করি, অ্যামোনিয়া NH3 দিয়ে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হতো? ইউরোট্রপিন তৈরি হতো, হেক্সামিথিলিন টেট্রামিন, সেটা দেখে যেতে হবে। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, ইউরোট্রপিনের। ক্লিয়ার? চলো নেক্সট। এবার কার্বক্সিলিক অ্যাসিডের যে আম্লিকতা ধর্ম প্লাস হচ্ছে তার ক্রোম, ধর্ম প্লাস ক্রোম, বোথ ক্রোমও দেখতে হবে তোমাকে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্রোম। তারপরে ফর্মিক অ্যাসিডের যে বিজারণ ধর্ম বা অ্যাসিডিক অ্যাসিডের মানে কি তোমার বলতে হবে যে অ্যাসিড যে আছে তার যে বিজারণ ধর্ম, একে যদি বিজারণ করি তাহলে কি উৎপন্ন হবে, সেগুলো দেখতে হবে তোমাকে, ঠিক আছে। ওকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখতে হবে, যে হিট করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস যে বেরিয়ে যায়, সেই বিক্রিয়াটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবার দেখো
এই জায়গাটা যে সিলেনিয়াম ডাইঅক্সাইড যেটা রয়েছে, সিলেনিয়াম অক্সাইড বা ডাইঅক্সাইড দ্বারা সিএইচও বা কোনো এক কিটোন গ্রুপ আছে, তার পাশের কার্বনে আরো একটা কিটো গ্রুপ অ্যাড হয়ে যায়, সেটা তোমাকে দেখতে হবে। সেই কোশ্চেন মানে কি, সেই জায়গাটাকে একটু ফলো করবে। ঠিক সিমিলারলি আর একটা দেখো, এই জায়গাটা তোমাকে বলা হয়েছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি আমরা শুষ্ক পাতন করি তাহলে কি হবে? ধরো কোনো একটা অ্যাসিড নিয়েছো তুমি, তাকে যদি সোডা লাইম দাও তাহলে তোমার এটা তৈরি হবে ক্যালসিয়াম। ধরো তুমি একটা ফর্মিক অ্যাসিড নিয়েছো, ঠিক আছে, এরকম ধরো নিয়েছো, যে এটা এই বিক্রিয়াটার কথা বলছি আমি, এটা ইম্পর্টেন্ট খুবই জায়গা। হ্যাঁ, এই যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বলা হলো যে আমার কাছে এরকম আছে COOH, এখান থেকে আমি কি করলাম, সোডা লাইম দিলাম, NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট এটা দিলাম, তাহলে কি তৈরি হবে? তোমরা দেখতে পাবে যে এরকম তৈরি হয়ে যাবে। এটা 2 মোল লাগে আমাদের, তখন তো হয়ে যায় এরকম, যে C+O সিঙ্গেল বন্ড O, তারপরে যে ক্যালসিয়াম আবার O আবার C, এই ডবল বন্ড O আর হাইড্রোজেন। তারপরে এটা দেখো ক্যালসিয়াম লবণ তৈরি হয়ে যাচ্ছে, ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, তাই না? তাহলে ক্যালসিয়াম লবণকে যদি আমরা শুষ্ক পাতন করি, হিট করি এবং শুষ্ক পাতন করি, হিট দিয়ে শুষ্ক পাতন করি, তাহলে কি হবে? দেখো অ্যালডিহাইড তৈরি হচ্ছে। কিন্তু যখন এটা তোমার অ্যাসিডিক অ্যাসিড থাকছে, তখন হচ্ছে তোমার দেখো এখানে অ্যাসিডালডিহাইড তৈরি হচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। এখানে তোমার ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে হচ্ছে অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, আর যখন আমরা অ্যাসিডিক অ্যাসিডে নিচ্ছি ক্যালসিয়াম লবণ, তখন হচ্ছে কি তোমার অ্যাসিডালডিহাইড তৈরি হচ্ছে। এই জায়গাটাকে ভালো করে ফলো করতে হবে, ইম্পর্টেন্ট ভেরি। তারপরে দেখো স্মিথ বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট, এটা পার্কিন বিক্রিয়া ইম্পর্টেন্ট, পার্কিন রিঅ্যাকশন। দেখো পার্কিন রিঅ্যাকশন আমরা নিয়ম রিঅ্যাকশন ওখানে দিয়েছিলাম, একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি, দেখো ইম্পর্টেন্ট, বোঝা গেল কেন না? তাহলে এই বিক্রিয়াগুলো তোমাকে বেশি বেশি ফলো করতে হবে এই চ্যাপ্টারের, কারণ এগুলোই কোশ্চেন দেই। দেখো এবার চলে এসেছি আমরা, দেখো সেকেন্ড যে চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, সেটাতে চলে এসেছি। সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। দেখো 7 মার্কস রয়েছে, আগেটা তো কত মার্কস ছিল? 5 মার্কস অনলি। তো কিন্তু অ্যাকচুয়ালি 7 + 5 টোটাল হচ্ছে কি 12। এই দুটো চ্যাপ্টারকে কম্বাইন করে অনেক সময় কোশ্চেন দেয় বেশিরভাগ টাইম। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা দেখবো। দেখো ফার্স্ট যে কোশ্চেন নেম রিঅ্যাকশনের মধ্যে, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, যেখানে বলা হয়েছিল যে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন কিভাবে আমরা বানাবো, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। হফম্যান অবনমন বিক্রিয়া, কিভাবে আমরা অ্যামাইড থেকে অ্যামিন পাবো, ডিগ্রেডেশন মানে একটা কার্বন কমে যাবে, তাই না? ওই সিও গ্রুপটা উদাও হয়ে যাবে, সেটা হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়া। অবনমন মানে কমে যাওয়া, অবনমন মানে রিডিউস হয়ে যাওয়া, কমে যাওয়া। হ্যাঁ, কার্বিনামিন বিক্রিয়া ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্বিনামিন বিক্রিয়া। তারপর হচ্ছে হিন্সবার্গের পরীক্ষা, এটা দেখতে হবে। মুলিকান বার্কার ডায়োজোনিয়াম লবণ, এখান থেকে কনভার্সন গুলো খুব ইম্পর্টেন্ট, বুঝলে? বিশেষ করে কাপলিং বিক্রিয়া ইম্পর্টেন্ট। কাপলিং বিক্রিয়া কোনগুলো বলো তো? তোমাকে ডায়োজোনিয়াম লবণ দেওয়া হলো, তার সাথে ফেনল দিয়ে দিলাম, ডায়োজোনিয়াম লবণ আছে, তার সাথে তোমাকে অ্যানিলিন দিয়ে দিলাম, দিয়ে বিক্রিয়া করো, তাহলে কি তৈরি হবে? প্রথমটাতে অরেঞ্জ ডাই তৈরি হয়, মানে অরেঞ্জ বর্ণ, মানে কমলা বর্ণ তৈরি হয়। দ্বিতীয়টাতে তোমার ইয়েলো কালার তৈরি হয়, হলুদ বর্ণ তৈরি হয়, তাই না? তাহলে এইটাই ইম্পর্টেন্ট, কাপলিং বিক্রিয়া। অ্যামিনের ক্ষারকীয়তাগুলো দেখতে হবে একটু, ঠিক আছে? এই জায়গাগুলো একটু ভালো করে দেখো, স্মিথ বিক্রিয়াটা দেখো, মানে এই কটা হচ্ছে তোমার নেম রিঅ্যাকশন, খুব একটা বেশি দেওয়া হয়নি, খুব কমই দেওয়া হয়েছে, এগুলো ফলো করো। হ্যাঁ, চলো এবার দেখো কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দিয়েছি, সেই ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলো তখন ফলো করো। ধরো তোমাকে বলা হলো একটা কিটোন আছে, তাই না, যেটার নাম হচ্ছে অ্যাসিটন। অ্যাসিডেন্টকে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই, তাহলে কি হতে পারে? সোডিয়াম বাইকার্বনেট দিয়েছি আমরা, হ্যাঁ, তাহলে কি এটা কি উৎপন্ন হবে? তারপরে হাইড্রোসায়ানাইড দিই, ওই যে বললাম না নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া, এই জুতো বিক্রিয়া হচ্ছে এই দুটোই বিক্রিয়া হচ্ছে কি জুতো বিক্রিয়া, বুঝে গেল? নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া, তাকে যদি আমরা দিই তাহলে কি হবে? এখানে অ্যাসিড তৈরি হয়ে যায়, ঠিক আছে? দেখো হাইড্রোলাইসিস করছে, সায়ানাইড তো এন্টার করবে, আর ওয়েজ আছে, তারপরে কি হবে? এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে? দেখবে যা আলাদা। তারপর দেখো এখানে হাইড্রোক্সিল অ্যামিন দেওয়া হয়েছে, যে হাইড্রোক্সিল অ্যামিন দিই তাহলে কি তৈরি হবে? আমরা পড়েছিলাম যে ডেরিভেটিভ, নাইট্রোজেনের ডেরিভেটিভ, তাই না? সেখানে পড়েছিলাম। ঠিক আছে, ভাবে ল্যাকটিক অ্যাসিড কি করে বানাবো, ল্যাকটিক অ্যাসিড কিভাবে আমরা বানাবো, ল্যাকটিক অ্যাসিড, এই যে জায়গাটা দেখো, ল্যাকটিক অ্যাসিড কিভাবে বানাবো, ঠিক আছে? তাহলে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা তোমাকে আগে জানতে হবে, তাহলে তো পারবে। তাহলে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা কি সেটা তুমি দেখো। ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা এরকম, যে COOH, তারপরে হচ্ছে HOH, আর যখন এখানে CH3 থাকবে, এটা হলো ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমাকে দেখতে হবে যে এরকম কিছু একটা বানাতে হবে, যে CH3 CH
OH আর COOH, এটা কিছু বানাতে হবে, এরকম টাইপের কিছু একটা আমাকে বানাতে গেলে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তাই না? এটার নাম কি বলবো? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, বুঝতে পারছো? তাহলে এইটা দেখে যেতে হবে আমাকে ল্যাকটিক অ্যাসিড কিভাবে বানাবো। হ্যাঁ, তোমাদের দেখবে একটা ইয়ারে যে কোশ্চেন গুলো আছে সেখানে দেওয়া আছে। হ্যাঁ, তো কিভাবে হচ্ছে সেটা ফলো করো। ইউরোট্রপিনটা আবার দিয়ে দিয়েছি, দুবার দেওয়া হয়ে গেছে, তাই না? দেখো অ্যামোনিয়া দিয়ে যদি বিক্রিয়া করি ফর্মালডিহাইডকে, তাহলে ইউরোট্রপিন তৈরি হবে, হেক্সামিথিলিন টেট্রামিন। তারপরে নেক্সট দেখো আর একটা জায়গা যদি আমি বলি তোমাকে, সরি, এখানে দেখো মিথাইল সায়ানাইড বা নাইট্রাইল, মিথাইল নাইট্রাইলকে যদি আমরা কি দিলে হচ্ছে তোমার অ্যাসিটন তৈরি হবে সেটা দেখো তুমি, তাই না? তারপরে দেখো কিভাবে আমরা অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে পারবো, তারপরে কিভাবে তো আমরা হচ্ছে কি অ্যামাইড তৈরি করতে পারবো, অ্যাসিটামাইড তৈরি করতে পারবো, অ্যাসিটামাইড থেকে কিভাবে আমরা আবার মিথাইল অ্যামিন পাবো, এটা হচ্ছে কি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সব কটা হচ্ছে কি ইম্পর্টেন্ট গুলোই দেওয়া হয়েছে এখানে, যে এইগুলো তো তোমাকে দেখে যেতেই হবে। এক্সট্রা তুমি পড়ো, যা আছে বইয়ে যত তুমি ম্যাক্সিমাম পড়তে পারো ভালো, কিন্তু তোমাকে এই টাইপের কোশ্চেন গুলো তোমাকে অবশ্যই ফলো করে দিতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখো। নেক্সট, এখানে যেমন কার্বিলামিন বিক্রিয়া দিয়েছি, এখানে যেমন একটা কার্বিলামিন বিক্রিয়া ইম্পর্টেন্ট, তাই না? দেখো কোনো অ্যানিলিন থেকে কিভাবে আমরা আইসোসায়ানাইড পাবো, বেনজিন আইসোসায়ানাইড পাবো, তাই না? আইসোসায়ানাইড কেন বলছে? এনসি আছে বলে। যখন আমরা বলেছিলাম, বলা হয়েছিল যে স্যার পড়িয়েছিলেন, হ্যাঁ, যে এই জায়গাটা দেখো তুমি লক্ষ্য করো যে এনসি, এই এনসি তৈরি হচ্ছে, এই এন কার্বনের সাথে তো ডাইরেক্ট বন্ড নেই, এই বন্ডটা নাইট্রোজেনের সাথে বন্ড আছে, তার জন্য বলছে বেনজিন আইসোসায়ানাইড। হ্যাঁ, এর একটা গন্ধ আছে, তাই না? এই গন্ধটার কারণ হচ্ছে কি আমরা বুঝতে পারি যে এখানে প্রাইমারি অ্যামিন আছে। এটা প্রাইমারি অ্যামিন বা অ্যানিল থেকে কিভাবে আমরা, সেটা অ্যালিফ্যাটিক হতে পারে, আমার অ্যারোমেটিক হতে পারে, দুই ক্ষেত্রে হচ্ছে কার্বিলামিন বিক্রিয়াটা হয়। হ্যাঁ, এবার দেখো অ্যামিনকে কিভাবে জারিত করব, তাহলে নাইট্রো গ্রুপ পাবো, নাইট্রো গ্রুপকে কিভাবে আবার একটা নাইট্রেশন করতে পারবো সেটা তুমি দেখো, ঠিক আছে? তারপর দেখো অ্যানিলিনকে ডাইজেশন যদি করি তাহলে এটা তৈরি হবে, ডাইজোনিয়াম লবণ তৈরি হবে, বেনজিন ডাইজোনিয়াম লবণ তৈরি হবে। সেই লবণ থেকে কত রকম ভাবে কি করলে গেলে কি হবে, তাই না? দেখো এখানে যদি আমি বলি এরকম দিস HBF4, ঠিক আছে, এটা যদি দিই তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি এটা তৈরি হলো। আবার বলছে এটাকে কি করতে হবে, যদি আমরা এখানে বেনজিন চাইছি আমরা, তাহলে বেনজিন যদি চাই তাহলে কি দিতে হবে, তাই না? তুমি তো এখানে জাস্ট হিট করে দাও তাহলেই তোমার হয়ে যাবে, যদি হিট করে দাও তাহলে তোমার এটা তৈরি হয়ে যাবে, বেনজিন না হবে না, এফ হয়ে যাবে, এই ফ্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। বুঝা গেল না? তো এই জায়গাটা একটু ফলো করো। কি করে এখান থেকে আবার বেনজিনও পাবো সেটাও তোমাকে দেখতে হবে, কি করে বেনজিন পেয়ে যাবো, ঠিক আছে? যদি আমরা জাস্ট ওয়ার্ম করি, হিট করি, ঠিক আছে, জল দিয়ে হিট করি, ওয়ার্ম করি, তাহলে এটা তৈরি হয়ে যাবে বেনজিন, ঠিক আছে? ওগুলো ফলো করে একটু। তারপর দেখো এই জায়গাটা দেখো যে কোনো একটা বেনজোইক অ্যাসিড আছে, তাকে আমরা কিভাবে সিওসিএল বানাবো, সিওসিএল মানে এই ওইসটাকে কি করবো, বার করে দেবো, আনডিস্টার্ব যে বিক্রিয়াটা সেটা তখন ফলো করো, ঠিক আছে? সিও তারপর হচ্ছে সিএল কে বার করে হচ্ছে NH2 কিভাবে করবো, তাই না? অ্যামাইড বানানো হয়েছে এখানে দেখো, তারপরে হচ্ছে অ্যামিন হয়েছে। তাহলে এই যে কনভার্সন গুলো দেওয়া হয়েছে তোমাকে, ঠিক একরকম ভাবে তোমাকে যদি বলা হয় যে এইটা কিভাবে পাবো আমি ভাই, এখান থেকে কিভাবে পাবো, এটা তোমাকে বলা হলো যে এখানে ব্রোমিন দিয়ে দিলাম, ঠিক আছে, এই ব্রোমিন, তাহলে ব্রোমো বেনজিন থেকে কিভাবে এটা বানাবো, তোমাকে বলা হয়েছিল যে 1 নম্বর কি দেবো আমরা, ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, ম্যাগনেসিয়াম তার সাথে শুষ্ক ইথার যদি দিই, শুষ্ক ইথার। 2 নম্বরে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, এবং 3 নম্বরে অ্যাসিডিফাই করে দিই, মিডিয়ামটাকে অ্যাসিডিফাই করে, তাহলে এটা তৈরি হয়ে যাবে না? এটা কি বিক্রিয়া? হ্যাঁ, নেম রিয়াকশনটা না বলো, খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, তাই না? তো এগুলো ফলো করো। নেক্সট, ও এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমি ভাবলাম এটা কেটে গেছে, আছে দেওয়া, ঠিক আছে? দেখ কিভাবে আমরা ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিয়ে হচ্ছে কি আমরা বেনজোইক অ্যাসিড বানাতে পারবো ব্রোমো বেনজিন থেকে। তারপরে দেখো এখানে NH2NO, তার মানে কিভাবে NO বানাবো, NO অ্যামিনকে কিভাবে আমরা NO বানাবো সেটা তুমি দেখে যাও একটু। এবার অ্যানিলিন থেকে কিভাবে সালফোনেশন করবো, SO3 গ্রুপ এন্টার করবো, সেটা অর্থ প্যারা পজিশনে এন্টার করে যাবে, কারণ হচ্ছে কি NH2 হচ্ছে কি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তার মানে কি তোমার বুঝে গেলাম আমরা অর্থ এবং প্যারা পজিশনে তোমার কি তৈরি হবে, SO3 এই গ্রুপটা এন্টার করবে। ব্রোমিনেশন করো, ব্রোমিনেশন কোথায় হবে, অর্থ এবং প্যারা পজিশনে, তাই না? বোঝা গেল না? ফিনলের যেমন তোমার ব্রোমিনেশন করো ঠিক একই ভাবে অ্যানিলিনের ব্রোমিনেশন সেম ভাবে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যদি আমরা কোনো একটা তোমার সেকেন্ডারি অ্যামিন আছে,
সেকেন্ডারি অ্যামিনকে যদি আমরা HNO2 দিই তাহলে কি উৎপন্ন হবে সেটা তুমি দেখো। তারপর দেখো তোমার এখানে আছে কি একটা টারসারি 3 ডিগ্রি অ্যামিন আছে, 3 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, তাকে যদি আমরা HNO2 দিই তাহলে তার কি হবে, ইম্পর্টেন্ট এই দুটো, ঠিক আছে। এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যাও, ঠিক আছে। এবার ধরো এখানে বলেছিল, এখানে যদি এরকম করা হয়, ধরো তোমাকে বলা হলো আমি দিলাম CO2 Cl2 আর HCl, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে তুমি জানো যে এটা যদি বেঞ্জিন রিংটাকে আমি যদি পিএইচ ধরে নিই আর N2, এখানে কি তৈরি হবে, PHCl তৈরি হয়ে যাবে, যেহেতু Cl আছে এখানে +1। যদি দেখি যে কপারের তোমার অক্সিডেশন নাম্বার +1 স্টেটে থাকে তাহলে কি হবে, তাহলে CO2 Cl2 HCl, তাহলে এটা স্যান্ড-মিয়ার বিক্রিয়া ফলো করে, ঠিক আছে। তুমি এরকম নাও যে CO2 Br2, তাহলে তোমাকে এখানে HBr নিতে হবে। এখানে যেমন Cl2 ছিল তাহলে HCl নিয়েছিলাম, এখানে তোমার Br আছে তো এখানেও Br, তাই না, দেখো লক্ষ্য করো, তোমাকে এখানে Br আছে তাই এখানেও Br থাকতে হবে। CO2 এখানেও +1 অক্সিডেশন স্টেটে আছে, হ্যাঁ, এখানে যেমন +1 অক্সিডেশন স্টেটে আছে তাই এখানেও +1 এ, ঠিক একরকম ভাবে তুমি এটাও নিতে পারতে CuCN KCN, এটা হচ্ছে কি তোমার তো কি তৈরি হবে, এখানে তোমার কি তৈরি হয়েছিল, এখানে তোমার তৈরি হয়ে গেছিল যে এই জায়গাটা যে PHBr, তাহলে এখানে তোমার কি তৈরি হবে, এখানে তোমার তৈরি হয়ে যাবে যে PHCN, হবে কি হবে না। আচ্ছা, এবার ধরো তুমি এখানে ই করলে, তোমাকে বলা হলো যে HBF4 H+ আর BF4-, তাহলে কি তৈরি হবে ভাই, এটা PH N2+ আর BF4-, তাকে যদি তুমি হিট করো জাস্ট হিট, তাহলে কি তৈরি হবে, যে PHF ফ্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। সিমিলারলি যদি তুমি এটাকে যদি করো, আবার ধরো তুমি বললে যে স্যার আমি এরকম দেবো কিছু একটা নাইট্রেশন করবো, HNO2 দেবো, ঠিক আছে, HNO2 Cu দিয়ে হিট করবো, তাহলে কি হবে, NO2 গ্রুপ এন্টার করে যাবে, NO2 আর এখানে বেনজিন, বোঝা গেল না, তাহলে এরকম ঘটনা হয়ে যাবে। ঠিক একরকম ভাবে তোমাকে বলা হলো যদি এখানে স্যার আমি ফেনল নিই, এখানে ধরো অ্যানিলিন নিলাম, অ্যানিলিন PHNH2, অন্য কালার দিই, এই বিক্রিয়াগুলো অবশ্যই দেখে যাবে সব কটা, ঠিক আছে। আমি বেশ কয়েকটা দিচ্ছি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বলে তোমাকে দিয়ে দিচ্ছি, এটা দিলাম, ঠিক আছে। এই ডাইজোটাইজেশন মানে ডাইজোনিয়াম লবণের সাথে কি দিলাম আমরা, একটা অ্যানিলিন দিলাম, তাহলে কি তৈরি হবে, এটা তৈরি হবে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, এটা কি বলবো, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, এর কালার কি, এর কালার হয় ইয়েলো, কি কালার, ইয়েলো কালার, ইয়েলো ডাই তৈরি হয়, হ্যাঁ, ইয়েলো ডাই মানে রং, ঠিক আছে। ঠিক একরকম ভাবে যদি আমরা এরকম করি, আবার অরেঞ্জ কালার, না এটা কি কালার হয়, ইয়েলো কালার, অরেঞ্জ কোথায়, এখানে অরেঞ্জ কালার যেহেতু হয়, যেহেতু তোমাকে বলা হলো যে এই বিক্রিয়াটাকে যদি আমরা দিই, ধর ফেনল দিলাম, PHOH ফেনল দিয়ে, তাহলে কি তৈরি হবে, ডাইজোটাইজিনাম যদি ফেনল দিই তাহলে এখানেও কাপলিং বিক্রিয়া হবে একটা, তাই না, কাপলিং বিক্রিয়াতে কি তৈরি হবে, এরকম তৈরি হবে। তোমার কাছে এরকম ছিল N=1 সিঙ্গেল 1, আবার হচ্ছে বেনজিন, আর এখানে POH হবে, এখানে নাম কি বলবো, এটার নাম, এটা বলবো প্যারাহাইড্রক্সি, কি বলবো, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এর কালার কি, এর কালার হয়ে গেল তোমার অরেঞ্জ, কি বলবো, অরেঞ্জ বা কমলা ডাই বা অরেঞ্জ ডাই, দেখছি তার জন্য রঙও নিয়ে নিয়েছি আমি, কি অরেঞ্জ কালার নিয়েছি, ঠিক আছে। এইভাবে চলে থাকবে, তুমি যদি এটাকে জাস্ট ওয়ার্ম করে দাও, জাস্ট তুমি কি করলে H2 দিলে আর ওয়ার্ম করে দিলে, গরম করলে, ঠিক আছে, ওয়ার্ম মানে হচ্ছে গরম করছো, তাহলে কি তৈরি হবে, বেনজিন তৈরি হয়ে যাবে, জাস্ট বেনজিন, PHH হয়ে যাবে, বোঝা গেল। আর কিছু দেবো, ধরো তুমি KI দিলে, জাস্ট KI, তাহলে কি তৈরি হবে, PHI হয়ে যাবে। তা এই জায়গাগুলো তোমাকে একটু ফলো করতে হবে, হ্যাঁ, এক্সেট্রা আরো আছে, ঠিক আছে, এক্সেস আছে, তুমি এটা করতে থাকবে, ঠিক আছে। তুমি তো ইথানল দিয়ে দাও, তাহলে কি হবে, যদি তুমি ফেনল তো দিয়েছি, ইথানল যদি দাও তাহলে কি হবে, তাই না, এগুলো তুমি ফলো করো, হ্যাঁ। কিভাবে অ্যালকোহল বানাবে এখান থেকে সেটা ফলো করো, অ্যালকোহল কিভাবে বানাবে, যদি তোমাকে বলা হয় অ্যালকোহল বানাবো, ঠিক আছে, তোমাকে বলা হলো যে অ্যালকোহল বানাবো আমি, ঠিক আছে, অ্যালকোহল এখানে নিলাম, এবার হচ্ছে অ্যালকোহল বানাতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে H3PO2 দেবো,
তাহলে এটা কি হয়ে যাবে পিএইচ ওইচ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই বিক্রিয়াগুলোকে তোমাকে একটু ফলো করতে হবে, হ্যাঁ বাস। নেম রিঅ্যাকশন গুলো ডায়োটাইজেশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। নেক্সট, এটা কিন্তু এদিকের বিক্রিয়া, হ্যাঁ এদিকের বিক্রিয়া, ওটা নয়, ঠিক আছে। চলো পরে পেয়ে যাই, দেখি কি আছে। এবার হচ্ছে ক্ষারকীয়তার ক্রম। কিছু কিছু দেখো, যখন মিথাইল আছে, এখানে যখন মিথাইল আছে 2 ডিগ্রি আমিন, এটা 2 ডিগ্রি আমিন, এটা 1 ডিগ্রি আমিন, মিথাইলের ক্ষেত্রেই এখানেও মিথাইল আছে, এটা 3 ডিগ্রি। তখন বলছে এটা হচ্ছে ক্ষারকীয়তার ক্রমটা আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে ক্রম, ঠিক আছে, যে কোন অ্যামিনো গ্রুপটার হচ্ছে কি তোমার ক্ষারকীয়তা বেশি এবং কার কম। যখন মিথাইল থাকবে তখন আমাকে মনে রাখতে হবে এটা 213 হবে। তার মানে কি 213 মানে 2 ডিগ্রিটা বেশি হবে মিথাইলের ক্ষেত্রে, 2 ডিগ্রিটা বেশি হবে, তারপর 1 ডিগ্রিটা হবে, 3 ডিগ্রিটা কম হয়। হ্যাঁ, এটা ক্লাসে বলা হয়েছে, তোমরা শুধু এখন মুখস্থ করো, যে বা তোমরা বই থাকা দেখো, আমি এখন এক্সপ্লেন করছি না। হ্যাঁ, এক্সপ্লেন যেহেতু অলরেডি ক্লাসে করে দেওয়া থাকে, হ্যাঁ করে দেওয়া আছে। এখানে লক্ষ্য করো এবার একটা জিনিস, যদি ইথাইল থাকে, আগেটা কেটে ছিল, আগেটা মিথাইল ছিল, তখনও হচ্ছে কি 2 ডিগ্রিটাই আগে হবে। এটা যেমন 213 বললাম না, 231 হবে। আমার 2 ডিগ্রি আগে, তারপরে 3 ডিগ্রি, শেষে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে শেষে অ্যামিন। অ্যামিন তো দুটোর ক্ষেত্রে সেম, এখানেও অ্যামিন, এখানেও অ্যামিন, দুটো ক্ষেত্রে হচ্ছে কি, সরি অ্যামিন নয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে সব সব শেষে থাকবে, ঠিক আছে। যেহেতু এগুলো হচ্ছে কি, মিথাইল হচ্ছে কি প্লাস আই ইফেক্ট রয়েছে, প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট আছে, তারপরে কি ইলেকট্রন পুল করবে, যত ইলেকট্রন বেশি হবে নাইট্রোজেনের উপরে, সে তত বেশি ইলেকট্রন দান করতে পারবে। কিন্তু এখানে কি স্টেরিক হিন্ডেন্স থাকে, তাই না, অ্যাঙ্গেল স্ট্রেন্থ থাকে, তার জন্য কি 3 ডিগ্রিটা আগে হওয়া উচিত ছিল, কিন্তু 3 ডিগ্রিটা পরে হচ্ছে। বোঝা গেল বলো না? তাহলে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এখানে এখানে হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, শেষে হচ্ছে অ্যামোনিয়া। তো এই জায়গাটা ফলো করো, হ্যাঁ ওকে। নেক্সট, এবার দেখো কিছু কিছু পার্থক্য তোমরা দেখে যাও। হ্যাঁ, পার্থক্য কোনগুলো দেখে যাবে? ফর্মিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের পার্থক্য, তোমার 4টে পার্থক্য দেওয়া হয়েছে। তারপর অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটোনের পার্থক্য, বুঝা গেল? 2-3টে করে তুমি পার্থক্যগুলো করবে। হ্যাঁ, যে ফর্মিক অ্যাসিড হচ্ছে তোমার কি তোমার টলারেন্স বিকারকে সারা দেয়, কিন্তু ফেলিংস বলে সারা দেয় না, এগুলো তুমি লিখবে, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি, আবার অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড আছে যেহেতু, ওটা হচ্ছে আবার তোমার টলারেন্স বিকারকে সারা দেয় না, আবার ফিলিংস বলেও সারা দেয় না, দুটোতেই দেয় না, এইভাবে তোমার লিখবে। হ্যাঁ, ঠিক এরকম ভাবে আবার একটা জিনিস যেমন তোমার লিখবে যে ফর্মিক অ্যাসিডকে, হ্যাঁ এইভাবে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে অনেক কটা। তারপর হচ্ছে 1 ডিগ্রি আমিন এবং 2 ডিগ্রি আমিন। 1 ডিগ্রি আমিন হচ্ছে অ্যালিফ্যাটিক এর ক্ষেত্রে হতে পারে, আবার অ্যারোমেটিক এর ক্ষেত্রে হতে, এই যে অ্যারোমেটিক দেওয়া আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে অ্যারোমেটিক অ্যামিন গুলো হচ্ছে কি একটু তোমার ক্ষারকীয়তা জানতে হবে, তাদের ক্রম জানতে হবে, যে কার বেশি এবং কার কম। হ্যাঁ, ইম্পর্টেন্ট। নেক্সট, এবার দেখো ফিজিক্যাল কেমিস্ট্রিতে চলে এসেছি আমরা। ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা মানে ফিল্ডে হচ্ছে তোমাদের দুটো করে চ্যাপ্টার রয়েছে। যেমন অর্গানিক ফিল্ডে দুটো চ্যাপ্টার শেষ করলাম আমরা, তাই না? একটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড। এবার দেখো ফিজিক্যাল কেমিস্ট্রিতে চলে এসেছে, সেখানে দুটো আবার চ্যাপ্টার রয়েছে, একটা তড়িৎ রসায়ন আর একটা হচ্ছে তোমার কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। দেখো প্রথমত যেটা বলবো সেটা তড়িৎ রসায়ন নিয়ে, তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। সেখানে কত মার্কস আছে? 5 মার্কস আছে। কত মার্কস আছে? 5 মার্কস রয়েছে। 5 মার্কস রয়েছে। তাহলে এই প্রথমত জানতে হবে যে গ্যালভানীয় যে কোষগুলো আমরা পড়েছিলাম, সেই গ্যালভানীয় কোষের হচ্ছে কোষ বিক্রিয়া এবং তার সাংকেতিক প্রকাশটা কিভাবে করব, অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। তারপরে দেখো ক্যালকুলেশন, E0 সেল কিভাবে ক্যালকুলেট করব, ই সেল কিভাবে ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে আমরা নার্স ইকুয়েশন থেকে আমরা জানতে পারবো, পড়তে পারবো, ঠিক না? প্লাস হচ্ছে আর একটা জিনিস দিয়েছি তোমাকে, ডেল্টা জি জিরো এবং কে ইকুইলিব্রিয়াম, এর হচ্ছে ক্যালকুলেশন গুলো তোমাকে দেখতে হবে। ম্যাথামেটিক্যাল যে প্রবলেম গুলো রয়েছে, নিউমেরিক্যালস গুলো রয়েছে, সেগুলো তুমি ফলো করো। হ্যাঁ, এই যে একটা ফর্মুলা দিয়েছিলাম, ডেল জি জিরো নট ইকুয়াল টু মাইনাস আর টি ln কে ইকুইলিব্রিয়াম, এই ফর্মুলাটা থেকে তুমি কে ইকুইলিব্রিয়ামও বার করতে পারবে, কে ইকুইলিব্রিয়ামও বার করতে পারবে। দেখো এখান থেকে কে ইকুইলিব্রিয়ামও বার করতে পারবে, আবার হচ্ছে কি ডেল জি নটও বার করতে পারবে। যদি যে কোনো একটা যদি দেওয়া না থাকে তাহলে তুমি বার করতে পারবে না? পারবে। তাহলে এইগুলো হচ্ছে ফলো করতে হবে তোমাকে। তারপর হচ্ছে ধরো তোমাকে বলা হলো, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাকে ধরো E0 রিডাকশনের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, E0 রিডাকশনের ভ্যালু তোমাকে দেওয়া আছে, বেশ কয়েকটা দেওয়া আছে, এগুলো আমি করিয়েছিলাম, দেখবে পিডিএফে, দেখবে এখন খুলবে, ওপেন করবে, আমি একদম করিয়েছি, প্লাস আমি লেকচারেও করিয়েছি, ঠিক আছে। তো তুমি দেখবে যে E0 ভ্যালু দেওয়া আছে, কারো বেশি দেওয়া আছে রিডাকশনের ভ্যালু, বিজারণ মানে কি প্রমাণ বিজারণ বিভাগের মান দেওয়া আছে।
সেই মানগুলোর উদ্দেশ্যে আমরা দেখতে পাবো যে কার বীজাণু ক্ষমতা বেশি এবং কার বীজাণু ধর্ম প্রমাণ বীজাণু ধর্ম কম। ঠিক আছে, তার যে ক্রম সেগুলো তুমি দেখবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে লিখে দিয়েছি আবার, তোমাকে জিজ্ঞাসা করা হবে জারণ বীজাণু ধর্ম কার বেশি এবং কার কম, হ্যাঁ, তাদের ক্রম। এবার দেখো এই জায়গাটার মধ্যে সব থেকে যদি বেশি ইম্পর্টেন্ট হয় এদের ইউনিট গুলো, ডেফিনেশন অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এদের ইউনিট এবং ফর্মুলা গুলো ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট, যেটা ইউনিট হচ্ছে মোলার পরিবাহিতার ইউনিট কি হবে, সিমেন্স মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, এইরকম পড়ছিলে না? হ্যাঁ, তাহলে এই যে ফর্মুলা গুলো, যে এদের যেমন এর ফর্মুলা কি আছে, ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা 1000 বাই মোলারিটি, এইরকম হচ্ছিল না? তো কাপ্পার একক কি, পরিবাহিতার একক কি, সিমেন্স বা ওহম ইনভার্স, এগুলো আপেক্ষিক পরিবাহিতার একক কি, তাই না? তারপরে তোমার হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতার একক কি, কোষ ধ্রুবকের একক কি, তাই না? মিটার ইনভার্স, এগুলো তুমি পড়বে। তারপরে এখানে একটা দেখো যে একটা মৃদু অ্যাসিডের যে বিজন ধ্রুবক, ঠিক আছে, বিজন মাত্রা এবং হচ্ছে কি বিক্রিয়ার হচ্ছে কি কনস্ট্যান্ট, তাদের মধ্যে রিলেশন, সেটা তোমাকে জানতে হবে। এটা ক্লাস 11-এও পড়েছিলে, ক্লাস 12-এও তোমরা পড়েছো, হ্যাঁ, ওই জায়গাটা দেখে নিও। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কি তোমার আলফা, বিজন মাত্রা আলফা, আলফা ইকুয়াল টু এই যে ফর্মুলাটা আছে না, ল্যামডা এম বাই ল্যামডা এম নট, এই যে বিজন মাত্রা বার করা হচ্ছে কোনো একটা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে এটা বার করা হয়। হ্যাঁ, ধরো তোমার অ্যাসিডিক অ্যাসিডের বীজের মাত্রা কতটা, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো। যদি আমাদের ল্যামডা এম বা ল্যামডা এম ইনফিনিটি নট, যেটা বলছি যে অসীম লঘুতায়, সে তার ক্ষেত্রে হচ্ছে কি এটা বার করা হয়, কোলোরাসের সূত্র ইউজ করে বার করতে হবে। তো তাহলে কোলোরাসের সূত্র এখানে দেওয়া আছে, কোলোরাসের সূত্র ইম্পর্টেন্ট, তার বিবৃতিটাও ইম্পর্টেন্ট, এই যে বিবৃতি এবং গাণিতিক রূপটাও ইম্পর্টেন্ট। এখানে গাণিতিক রূপও লিখতে পারো তুমি, একটা গাণিতিক রূপ এবং নিউমেরিক্যাল ফর্মুলা গুলো কি করবে, যেমন কাপ্পা বার করা শিখতে হবে তোমাকে, মোলার পরিবাহিতা বার করতে হবে, ঠিক আছে, মোলার পরিবাহিতা, কাপ্পা মোলার পরিবাহিতা এবং অসীম লঘুতায় কোন একটা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের হচ্ছে, যেমন অ্যাসিটিক অ্যাসিডের দিয়েছি আমরা, তার হচ্ছে মোলার পরিবাহিতার মান বার করা, এবং আলফা যেটাকে বলছি বিয়োজন মাত্রা, দেখো ল্যামডা এম বাই ল্যামডা নট দেখা হচ্ছে না, এটা তোমাকে ফলো করতে হবে। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষক সূত্র, যেমন ফর্মুলা এবং নিউমেরিক্যাল যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম দেখবে, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা গো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে তোমাদের সাংকেতিক যে প্রকাশ, ঠিক আছে, সেগুলো ইম্পর্টেন্ট, কোষ বিক্রিয়ার সাংকেতিক প্রকাশ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে এই জায়গাটাও ইম্পর্টেন্ট, এখান থেকে 1 নম্বরের কোশ্চেন হয়, 1 নম্বরের বেশি টাইপ, মডার্ন টাইপ হচ্ছে 1 নম্বরের কোশ্চেন এসছে। যেমন বলছে ইলেকট্রনের আধান ক্যালকুলেশন করা, 1 মোল ইলেকট্রনের আধান আমরা জানি 1 ফ্যারাডে হয়, তাহলে সেটাও একটা লিখে দিয়েছে সুন্দর করে, ঠিক আছে, এই যে দেখো, তাহলে 1 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 1 ফ্যারাডে। এবার ধরো তোমাকে বলা হলো Mn O4 মাইনাস থেকে Mn2+ হয়েছে, অ্যাসিডিক বেসিক এবং নিউট্রাল মিডিয়ামে তাদের ভ্যালু কত হবে, হ্যাঁ, তাই না? এই জায়গাটা ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বলা হলো অ্যাসিডিক মিডিয়ামে ভ্যালু কত হয়, +5 হয়, মানে 5টা ইলেকট্রন থাকে, তাহলে 5 ফ্যারাডে, ঠিক আছে, কত হবে 5 ফ্যারাডে। বেসিক মিডিয়ামে কত হয়, হ্যাঁ, বেসিক মিডিয়ামে 1 হয়, এবং তোমার নিউট্রাল মিডিয়ামে কত হয়, 3 হয়, ঠিক আছে, নিউট্রাল মিডিয়ামে 3 হয়, ঠিক আছে, 3 ফ্যারাডে, এটা হচ্ছে 1 ফ্যারাডে, এটা হচ্ছে 3 ফ্যারাডে। তাই এগুলো তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, একরকম ভাবে ধরো এখানে তোমার কত আছে, যে +7 আছে স্টেটে, +7 স্টেটে আছে, এগুলো তোমাদের দেখো করিয়েছি আমি, ঠিক আছে, এখানে +6 স্টেটে আছে, এখানে +3 স্টেটে আছে, তার মানে কত চেঞ্জ হয়েছে, 2, 3, 6, এইভাবে তুমি করবে যে কত ফ্যারাডে কতগুলো ইলেকট্রনের দেওয়া হয়েছে বা চার্জের ডিফারেন্স কতটা রয়েছে, সেইভাবে তুমি কি করবে, যে কত ফ্যারাডের তড়িৎ আধান হচ্ছে সেটা তুমি ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, আমি 4টে এক্সাম্পল দিয়েছি, এই 4টে এক্সাম্পল গুলো তুমি ফলো করো, তোমাদের অসুবিধা হবে না, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপরে তোমাকে বলা হলো, ধরো বলা হচ্ছে যে লেড অ্যাসিড ব্যাটারি, যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি যে ব্যাটারিগুলো রয়েছে তাদের শুধুমাত্র এক্সাম্পল, অনলি এক্সাম্পল, হ্যাঁ। তারপর জ্বালানি কোষ, তার এক্সাম্পল, লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে একটা এক্সাম্পল, বাস এক্সাম্পল পড়তে হবে, এক্সাম্পল ছাড়া কিছুই আসে না এখান থেকে, হ্যাঁ। তাহলে ইজি মার্কস তোলার অপশন রয়েছে আমাদের হাতে, আমরা তুলে নেবো। নেক্সট আরো একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি রাসায়নিক গতিবিদ্যা, ফিজিক্যাল কেমিস্ট্রি আন্ডারে আসছে। এখানে দেখো 7 মার্কস রয়েছে, এই চ্যাপ্টারটাকে অবহেলা করো না, হ্যাঁ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে দেখো কোষ বিক্রিয়া বা বিক্রিয়ার হার, কোষ না, বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে, গড় বিক্রিয়ার হার, তাৎক্ষণিক বিক্রিয়ার হার, এগুলো আমরা ক্লাসে করিয়েছি, এগুলো তুমি ফলো করো।
বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তুমি জানবে। ক্ষেত্রফলের উপর, বিক্রিয়ক পদার্থের উপরে, গাঢ়ত্বের উপরে, এগুলো তোমাকে বলেছিলাম, অনুঘটকের উপরে, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে হচ্ছে কি হার ধ্রুবক, কাপ্পা এর একক, এই যে ইউনিটটা দেওয়া আছে না, এই ইউনিটটা মনে রাখবে যে এটা কত ক্রমের বিক্রিয়া সেটা বার করা যাবে। যদি তোমার বলে দিল দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তাহলে তার ইউনিট কি হবে, হার ধ্রুবকের ইউনিট কি হবে, একক কি হবে। প্রথম ক্রমের বিক্রিয়া যদি হয় তাহলে তার একক কি হবে, সেকেন্ড ইনভার্স। জিরো অর্ডারে যদি হয় তাহলে তার একক কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড হবে। বোঝা গেল? তাহলে ক্রম নির্ণয় করা শিখতে হবে তোমাকে। বিক্রিয়া দেওয়া থাকবে, বিক্রিয়ার হার সমীকরণ, সমীকরণ থেকে হার নির্ণয়, বিক্রিয়ার হার সমীকরণ ও সমীকরণ থেকে কি নির্ণয়, এটা ক্রম নির্ণয় হবে। কি হবে? ক্রম নির্ণয়, ক্রম নির্ণয়। ঠিক আছে, এই জায়গাটা হবে না। আচ্ছা, এই যে এই টাইপের বিক্রিয়াগুলো করেছিলাম। ধরো তোমাকে বলা হলো কনসেন্ট্রেশন এ প্লাস কনসেন্ট্রেশন বি ইকুয়াল টু, তোমাকে বলা হলো রেট দেওয়া আছে, হ্যাঁ রেট দেওয়া আছে কে, রেট তোমাকে দেওয়া আছে। আমি বললাম এর কনসেন্ট্রেশন চেঞ্জ গুলো আমি বলেছিলাম না, যে যদি 2 হয়, তারপর এটা ধরো এ হলো, এটা হচ্ছে বি হলো, এখানে 2b করেছিলাম, 2a করেছিলাম, এটা বি করেছিলাম, দিয়ে রেটের পরিবর্তন দেখিয়েছিলাম। সেখান থেকে কিভাবে আমরা ক্রম বার করব এবং বিক্রিয়ার যে সমীকরণ সেখানে কিভাবে বার করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই টাইপের জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, তোমাকে একটু বার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে ইউনিটটা ইম্পর্টেন্ট, বিশাল খুব ইম্পর্টেন্ট, হার ধ্রুবকের ইউনিটটা। এই জায়গাগুলো একটু ফলো করো, দেখো মার্কস খুব ইজিলি তুমি পেয়ে যাবে। দেখো এখানে লেখা আছে ক্রম ও আণবিকতার পার্থক্য এবং তাদের কিছু কিছু বিক্রিয়ার উদাহরণ। হ্যাঁ, বিক্রিয়ার উদাহরণ একটু উদাহরণ দিতে হবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পার্থক্য নয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পার্থক্য মতো করে দেওয়া হয়েছে, মানে স্লাইডটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পার্থক্য নয়। তোমাকে যদি বলা হয়, এখন ধরো হেওয়াই নিলাম, ঠিক আছে, এটা কেটে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো, ধরো তোমাকে বলা হলো এখানে শূন্য ক্রম বিক্রিয়া আর প্রথম ক্রম বিক্রিয়া, এদের কিন্তু পার্থক্য না, শুধুমাত্র এই ক্রম এবং আণবিকতার পার্থক্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা তুমি ফলো করো। এবার দেখো লক্ষ্য করা হচ্ছে যে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি কি আমাদের মনে রাখতে হবে, কি কি পড়তে হবে। 1 নম্বরে তার সমীকৃত হার সমীকরণটা মনে রাখতে হবে। দেখো এইটা মনে রাখতে হবে, বোঝা গেল? এবার দেখো এর হাফ লাইফ মনে রাখতে হবে, T50%। কি মনে রাখবো আমরা? টি হচ্ছে 50%, T50%। ঠিক আছে, এটা হচ্ছে T50%। টি হাফ বলতে হচ্ছে T50%। কনসেন্ট্রেশন টার্মের সাথে কিভাবে রিলেট করছে সেটা আমরা মনে রাখতে হবে। তারপরে দেখো টি লাইফ টাইমের ক্ষেত্রে কি হবে, তাদের গ্রাফ, এই দুটো গ্রাফ একটু ফলো করো। হ্যাঁ, যে কি হবে গ্রাফ, ঠিক আছে। T50% ভার্সেস A0, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের যে গ্রাফ, কোথায় গেল? হ্যাঁ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে গ্রাফ, ঠিক আছে, এখানে। ঠিক আছে, যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, মানে টাইমের হচ্ছে তার গ্রাফ কি হবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে এর ইউনিটটা প্রথমত মনে রাখবে সেকেন্ড ইনভার্স। এর ইউনিটটা কি হয় শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে মনে রাখতে হবে ইউনিটটা, সেটা মনে রাখতে হবে। তারপরে কি মনে রাখতে হবে, এর সমকলিত সমীকরণ মনে রাখতে হবে। এই সমীকরণটা মনে রাখতে হবে, T = 2.303/K log initial concentration by রিমেনিং কনসেন্ট্রেশন। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে T = 2.303/K log A/A-x, এইভাবে মনে রাখতে পারো। বা ln দিয়ে তুমি মনে রাখতে পারো, ln দিয়ে মনে রাখলে 2.303টা থাকবে না, তাই না? যাই হোক না কেন, T50% বা হচ্ছে T half ইকুয়াল টু কি সেটা মনে রাখতে হবে, 2.303 ইন্টু log 2/K, অথবাটা নিচে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে মনে রাখবো, T1/2 মানে হাফ ইকুয়াল টু 0.693/K, এটাও মনে রাখো, যে কোনো একটা মনে রাখো। তারপরে এখানে কিছু রিলেশন দিয়েছি, T3/4 অথবা T70%, ব্যাপার একই। তোমাকে যদি বলা হয় যে T3/4 মানে কত, মানে হচ্ছে এটা, অথবা হচ্ছে কি T75%, ব্যাপার দুটো সেম জিনিস। এটারই একটা ভ্যালু দেওয়া আছে, দেখো টি হাফের দ্বিগুণ হবে, তাই না? দেখো তোমাকে যদি বলা হয় যে 3/4 × 100, তাহলে কত হবে, 4×25=100, তাহলে কি হবে 75 না? তাহলে এটা 75%, বোঝা গেল না? ঠিক একরকম ভাবে 99.9% এর ক্ষেত্রে 10 টাইমস হয় অর্ধায়ুর 10 অর্ধায়ুর হচ্ছে কি 10 টাইমস হয়। যদি 90% হয় তাহলে 3.33% হয় অর্ধায়ুর। যদি তোমার 99% হয় তাহলে 6.66% হয় টি হাফ।
এগুলো জাস্ট একটু মুখস্থ করে নেবে। আর কিভাবে বার করতে হয় সেটা তোমাদের ক্লাসে বলে দেওয়া হয়েছে, সেটা একটু ফলো করবে। এই জায়গাটা ফলো করবে, আর একটা ফলো করবে তুমি এই জায়গাটা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর T100% প্রথম কোন বিক্রিয়ার ক্ষেত্রে কত হবে? ইনফিনিটি হয়, ইনফাইনিটি বা অসীম। ঠিক আছে, তাহলে এইগুলো আমাকে অবশ্যই দেখে যেতে হবে। এবার হচ্ছে দেখো প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে গ্রাফ আছে কটা, এই যে গ্রাফ, প্রথম ক্রম বিক্রিয়া ফার্স্ট ক্রম বিক্রিয়া হচ্ছে ক্রম হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে কি প্রথম ক্রমের বিক্রিয়া। হ্যাঁ, প্রথম ক্রমের হচ্ছে কি গ্রাফ। ঠিক আছে, প্রথম ক্রমের গ্রাফ। তো গ্রাফগুলো হচ্ছে কি লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, T50% ভার্সেস A0, এগুলো হচ্ছে তোমাকে দেখে দিতে হবে। আরএনএস এর সমীকরণ ইম্পর্টেন্ট, আরএনএস এর সমীকরণ হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে ফলো করতে হবে। তারপরে এই যে ফর্মুলাটা দেওয়া আছে না, এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, খুবই ভালো ইম্পর্টেন্ট জায়গা একটা। আরেকটা যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে যদি বলি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেমন আমরা এই যে সমীকরণটা লিখেছি না, এই যে তোমার সমীকরণটা সমকরিত হার সমীকরণ থেকে যেটা পেয়েছি আমরা, এখানে তোমাকে হয়তো বা এখান থেকে বলবে যে টি হাফ থেকে এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে তোমাকে বলে দিল যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার হচ্ছে 50% শেষ করতে সময় লাগে 30 মিনিট। ঠিক আছে, তাহলে অন্য একটা হচ্ছে তোমাকে বলে দিল যে প্রথম ক্রম বিক্রিয়ার হচ্ছে 75% মানে তোমার শেষ হতে সময় লাগা হচ্ছে, তোমাকে বলে দিল 50 মিনিট। তাহলে এবার বললো প্রথম ক্রম বিক্রিয়ার হার এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হারের হচ্ছে কি তোমার কি বললো অনুপাত বার করো, পারবে না? পেরে যাবো। এইভাবে বলতে পারো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার তো পেয়ে গেলাম, এবার দ্বিতীয় ক্ষেত্রে বললো তো তোমাকে সময়টা কত বার করো। তাহলে আমি প্রথমটাকে ভ্যালু পুট করে দেবো, দ্বিতীয়টাতে বসিয়ে দেবো। বুঝলে, এই টাইপের কোশ্চেন গুলো তুমি একটু ফলো করবে। হ্যাঁ তোমরা, ওকে। নেক্সট এবার হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে দুটো চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার ডিএনএ ব্লক কেমিস্ট্রি, যেগুলো আমি পড়িয়েছি। ঠিক আছে, এখন 6 মার্কস আসবে ডিএনএ ব্লক থেকে, 6 মার্কস, 6 এ 6ই পাবে একদম। ঠিক আছে, শুধুমাত্র এই কটা জায়গা তুমি ফলো করে দাও, বাস, আর কোনো কাজ নেই তোমার। প্রথমত ইলেকট্রনিক বিন্যাস, সাধারণ ইলেকট্রনিক বিন্যাসটা কি? ঠিক আছে, এটা ফলো। ডি ব্লকের ক্ষেত্রেও সাধারণ ইলেকট্রনিক বিন্যাস, এ ব্লকের ক্ষেত্রেও সাধারণ ইলেকট্রনিক বিন্যাস, এবং হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডস। অ্যাক্টিনাইডসটা খুব একটা দরকার নেই, কিন্তু ল্যান্থানাইডটা দরকার আছে। ল্যান্থানাইডের ক্ষেত্রে তোমার ইলেকট্রনিক বিন্যাসটা তোমাকে দেখতে হবে। এই তিনটে জায়গা দেখতে হবে। অ্যাক্টিনাইডস থেকে খুব একটা আসে না পরীক্ষাতে। ঠিক আছে, ওটা এমনি দেওয়া হয়েছে, এখান থেকে দরকার নেই, খুব একটা আসে না অ্যাক্টিনাইডসের। কিন্তু এই তিনটে থেকে তাদের সাধারণ ইলেকট্রনিক বিন্যাসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে কপার এবং ক্রোমিয়াম, এবং কপারের ইলেকট্রনিক বিন্যাস এবং তাদের ম্যাগনেটিক প্রপার্টিজ কেমন, এটা ডায়াম্যাগনেটিক না তোমার প্যারাম্যাগনেটিক, সেটা তোমাকে দেখতে হবে। পরাচুম্বক না তিরস্চুম্বক। ক্রোমিয়ামের হচ্ছে কি ইলেকট্রনিক বিন্যাসটা খুব ইম্পর্টেন্ট। বুঝলে কেন ইম্পর্টেন্ট গো? কারণ হচ্ছে এটা একটা এক্সেপশনাল শো করে, স্টেবিলিটি শো করার জন্য, তাই না, হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের জন্য। তারপর দেখো কপার, সিলভার, গোল্ড, এরা হচ্ছে সন্ধিগত মৌল। এরা কি বলছে? এই তিনটে হচ্ছে সন্ধিগত মৌল, কিন্তু এরা তিনটে হচ্ছে কি সন্ধিগত মৌল নয়। তারপর এরা হচ্ছে সন্ধিগত মৌল ফলো করছে, কিন্তু এরা হচ্ছে কি সন্ধিগত মৌল ফলো করছে, দেখো সন্ধিগত মৌল নয় বলছে। কেন সেটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, যে এদের ক্ষেত্রে হচ্ছে ডি অরবিটাল ফুললি ফিল থাকে, তার জন্য তোমার সন্ধিগত মৌল বলা হয় না, কিন্তু এদের ডি অরবিটাল ফুললি ফিল থাকে না। ঠিক আছে, তার জন্য ওরা সন্ধিগত মৌল। ল্যান্থানাইড সংকোচন কি কাকে বলে পড়বে। এবার দেখো ল্যান্থানাইড সংকোচনের জন্যই হচ্ছে কি হয়, জার্কনিয়াম এবং হাফনিয়ামের আকারে প্রায় সমান হয়। কেন হয়? জার্কনিয়াম তো উপরে থাকে আর হাফনিয়াম তার নিচে থাকে, তাই না? তো উপর থেকে নিচে দিকে গেলে সাধারণত কি হয়, যে আকার বৃদ্ধি পায়, কিন্তু এখানে বৃদ্ধি পায় না, প্রায় সমান হয়। কেন হয়? ল্যান্থানাইড সংকোচনের জন্য। এবার দেখো ল্যান্থানয়েড মৌলগুলির 4 যে শ্রেণীর আছে তাদের জারণ অবস্থা, কার জারণ অবস্থা কত সেটা তোমাকে মনে রাখতে হবে ল্যান্থানাইড মৌলগুলির। যেমন তোমাকে বলা হলো ইউরোপিয়াম কোন স্টেটে বেশি স্টেবল, ইউরেনিয়াম 3+ না ইউরেনিয়াম 2+? লুটেসিয়াম ওটা কোন স্টেটে বেশি স্টেবল সেটা মনে রাখতে হবে তোমাকে। বুঝলে, এই টাইপের। বা গ্যাডোলিনিয়াম, ঠিক আছে, এই টাইপের। বা সেরিয়াম কোন স্টেটে বেশি স্টেবল, বুঝলে, তোমাকে এটা মনে রাখতে হবে। তাদের জারণ সংখ্যা মনে রাখতে হবে। আমি পড়িয়েছিলাম, তোমরা দেখো, ফলো করো। হ্যাঁ, তাও দেখো ডি ব্লক মৌলগুলো জারণ অবস্থা, যেমন এখানে বলেছে ডি ব্লকের, ওনাদের এফ ব্লকের, ডি ব্লকের কয়েকটা লিখে দিই। যেমন টাইটানিয়াম সবসময় 4+ হতে চাই, ওটা স্টেবল অর ফর্ম। হ্যাঁ, ঠিক আছে। স্ক্যান্ডিনিয়াম 3+ হতে চাই, জিঙ্ক সবসময় 2+ হতে চাই। তারপর ম্যাঙ্গানিজ হচ্ছে কি +2 থেকে +7 পর্যন্ত তার জারণ অবস্থা দেখায়। হ্যাঁ, +2 থেকে +7 পর্যন্ত। আচ্ছা, এবার দেখো ডি ব্লক মৌলগুলোর হচ্ছে কালার তোমাকে জানতে হবে, কোনটা কালার দেয় কোনটা কালার দেয় না, বর্ণহীন কোনটা। তার জন্য কি ডিডি ট্রানজিশন বলেছিলাম একটা, আর হচ্ছে চার্জ ট্রান্সফার। ডিডি ট্রানজিশন 1 নম্বর,
আর 2 নম্বরে বলেছিলাম কি চার্জ ট্রান্সফার, চার্জ ট্রান্সফার, চার্জ ট্রান্সফার কে করছে, ঠিক আছে? যদি চার্জ ট্রান্সফার হয় তাহলে বুঝে যাব লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, লিগ্যান্ড টু মেটাল, লিগ্যান্ড টু মেটাল, ঠিক আছে? টুটা দিতে হবে না, দরকার নেই, এটি লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এলএমসিটি যেটাকে বলি আমরা, লিগ্যান্ড থেকে মেটালে চার্জ ট্রান্সফার হবে, লিগ্যান্ড থেকে কি হবে মেটালে চার্জ যাবে, ঠিক আছে? চার্জ ট্রান্সফার সেটাকে বলছে এলএমসিটি। ঠিক আছে, এরকম ভাবে দেখো KMnO এবং K2Cr2O7 এতে জারণ ধর্ম, বর্ণ এবং কিছু বিক্রিয়াগুলো আমি কয়েকটা দিয়েছি নিচের দিকে, এই যে দেখো, এগুলো তোমাকে ফলো করতে হবে। বিক্রিয়া সমূহগুলো আমি নিচে দিয়েছি, কিন্তু জারণ ধর্মগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন এর জারণ ধর্ম কত, +7, ঠিক আছে? এর হচ্ছে কি +6 ক্রোমিয়ামের। তো এদের বর্ণ কেমন হবে, এরা বর্ণকে দেখাবে, কেন দেখাবে বুঝলে? এখানে চার্জ ট্রান্সফারের জন্য হচ্ছে কি বর্ণ দেখায়। কি কেমন টাইপের চার্জ ট্রান্সফার হয় তোমার, এই যে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এটা কেমন কালার হয়, পার্পল কালার হয়। এটা কি কেমন হয়, পার্পল, কেমন কালার হয়, পার্পল কালার হয়। পার্পল কোথায় গো, কালার দেখতে ইচ্ছে হচ্ছে না, পার্পল, যাই হোক পার্পল নেই তো এটা দিচ্ছি, ঠিক আছে? এটা চাইলে পার্পল হয়, পিঙ্ক হয়ে গেল কিন্তু পার্পল হবে, হ্যাঁ পার্পলই বলতে পারো এটাকে। এটা কেমন হবে, এটা অরেঞ্জ কালার হবে, অরেঞ্জ, ঠিক আছে? কেন হবে, কারণ চার্জ ট্রান্সফারের কারণে হয়, হ্যাঁ, লিগ্যান্ড টু মেটাল। এখানে দেখো যদি আমরা তোমাদের বলা হয়, এটা ইম্পর্টেন্ট জায়গা, হ্যাঁ, এই যে দেখো লিখে রেখেছি আমি ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বলা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একে আমরা জাস্ট হিট করছি বা তাপ দিচ্ছি, তাপ যদি দিই তাহলে কি তৈরি হবে, তো তোমাকে মনে রাখতে হবে কি তৈরি হবে। দেখো সবুজ কালার একটা পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হবে, পটাশিয়াম ডাই পটাশিয়াম হচ্ছে কি ম্যাঙ্গানেট তৈরি হবে, ডাই পটাশিয়াম ম্যাঙ্গানেট। এখানে সাদা পদক্ষেপ পড়ে যাবে, কি পড়বে, সাদা পদক্ষেপ পড়ে যায় একটা, দেখো কিউপ্রাস আয়োডাইডের সাদা পদক্ষেপ পড়ে। যদি আমরা কপার সালফেটকে KI দিয়ে বিক্রিয়া করি, ঠিক আছে? এরকম ভাবে যে পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি আমরা গাঢ় H2SO4 দিই আর KCl দিই, তাহলে দেখো ক্রোমিয়াল ক্লোরাইড তৈরি হয়। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, এটাও ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে এই বিক্রিয়াটা। তারপরে সন্ধিগত মৌলগুলি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, কেন দেখায় বলবে, ঠিক আছে? যে কারো হচ্ছে ম্যাঙ্গানে যেমন 2 হচ্ছে, ম্যাঙ্গানে 2 থেকে 7 হচ্ছে, তাহলে পরিবর্তনশীল কেন হচ্ছে তুমি বলবে, ঠিক আছে? আমি করিয়েছিলাম। তারপরে এই বিক্রিয়াটা দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি আমরা অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি ইন প্রেজেন্স অফ গাঢ় H2SO4, তাহলে কি উৎপন্ন হবে সেটা মনে রাখবে, ম্যাঙ্গানাস সালফেট। এই জায়গাটা ইম্পর্টেন্ট। বাস, নেক্সট কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যে কোনো কম্পিটিটিভ এর জন্য হচ্ছে প্রচুর ভালো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেখানে দেখতে হবে স্ববর্গীয় সংখ্যা কিভাবে নির্ণয় করব। তার জন্য তোমাকে কি জানতে হবে, যে কত ডেন্টেড লিগ্যান্ড আছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? লিগ্যান্ড যদি না জানো, লিগ্যান্ডের যদি ধারণা থাকে, তাহলে তুমি স্ববর্গীয় বা কোঅর্ডিনেশন সংখ্যা তুমি বার করতে অক্ষম হবে। মুখ্য যোজ্যতা ও গৌণ যোজ্যতা, এই জায়গাটা একটু ভালো করতে হবে, এটা ইম্পর্টেন্ট। IUPAC তো আসবেই পরীক্ষাতে, একটা দুটো আসতে পারে, কিন্তু একটা আসবেই, কনফার্ম আসবে, হ্যাঁ কনফার্ম আসবে। তার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে উদাহরণগুলো, হ্যাঁ। লিগ্যান্ড কাকে বলে এবং লিগ্যান্ডের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, শ্রেণী বিভাগগুলি দেখো, ঠিক আছে? শ্রেণী বিভাগগুলি দেখতে হবে তোমাকে, হ্যাঁ, যে কোনটা মনোডেন্টেড, কোনটা বাইডেন্টেড, কোনটা টেট্রাডেন্টেড, কোনটা হেক্সাডেন্টেড, এক্সেট্রা, হ্যাঁ। হোমোলেপটিক এবং হেটেরোলেপটিক। হোমোলেপটিকে কি বলেছিলাম, যে একই রকমের লিগ্যান্ড থাকবে সেগুলো হোমোলেপটিক, আর যেগুলোতে হেটেরোলেপটিক কি, যেখানে ডিফারেন্স টাইপের হচ্ছে লিগ্যান্ড থাকবে সেগুলো হেটেরোলেপটিক। তাহলে সংজ্ঞা এবং উদাহরণ মনে রাখবে। সমবায়বতা 2 রকমের হয়, একটা গঠনগত, একটা ত্রিমাত্রিক। এবার গঠনগত সমবায়বতার মধ্যে আমরা বলেছিলাম বন্ধন সমবায়বতা হয়, স্ববর্গীয় সমবায়বতা হয়, আয়নায়ন হয়, তাই না, অ্যানায়ন সমবর্গীয় হয়, তাই না? তাহলে ওই জায়গাগুলো তোমাকে একটু ফলো করতে হবে, হ্যাঁ। কোথায় গেল, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? গঠনগত সমবায়বতার মধ্যে বন্ধন সমবায়বতা, আয়নায়ন সমবায়বতা এবং স্ববর্গীয় সমবায়বতা এবং হাইড্রাইড সমবায়বতা। এবং ত্রিমাত্রিক সমবায়বতার মধ্যে দেখো সিস্ট্রান্স বার করতে বলবে তোমাকে, কোনটা ইনানসিওমার, কোনটা হচ্ছে কি তোমার ডায়াস্ট্রিওমার, ঠিক আছে? ডায়াস্ট্রিওমার কোনটা, বা কোনটা হচ্ছে আলোক সক্রিয়, কোনটা আলোক নিষ্ক্রিয়, এগুলো একটু দেখে যাবে, হ্যাঁ। প্লাস হচ্ছে যে কতগুলো আইসোমার পাবে, যেমন কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে তোমাকে বলা যায় যে এইটা যেমন বলা হয় যে ফেসিয়াল এবং মেরিডিয়ানাল তৈরি করে, 2 রকমের হচ্ছে কি আমরা কি পাবো, আমরা যৌগ পাবো, 2 রকম স্ট্রাকচার পাবো, 2 রকম আইসোমার পাবো আমরা, দুটো আইসোমার পাবো। এখানে যেমন যদি বলা হয় MA4B2, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে যেমন MA2B2 এর ক্ষেত্রে কটা পাবো, C7 ট্রান্স পাবো।
MABCD-র ক্ষেত্রে কি পাবো, কটা পাবো। তারপরে তোমার তোমার বলা হলো যে MA2BC-র ক্ষেত্রে কি পাবো। তুমি এগুলো একটু ফলো করে যাও, হ্যাঁ। এই যেমন এটা একটা ফলো করো, এটা একটা ফলো করো, ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4 এবং 6 এর ক্ষেত্রে দেখো তাদের সংকরায়ন তোমাকে জানতে হবে। কি জানতে হবে? সংকরায়ন। তোমাকে জানতে হবে জ্যামিতিক আকৃতি কি। তারপরে হচ্ছে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, সেটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, সেটা তোমাকে জানতে হবে। বোঝা গেল না? হ্যাঁ, তাহলে ওই জায়গাটা ইম্পর্টেন্ট। এই আগে যে চ্যাপ্টারের জায়গাটা দেখলাম যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। সিএফসি থেকে তোমাদের, সিএফএসসি থেকে কোনো কোশ্চেন হয় না, হ্যাঁ। বোর্ডে কোশ্চেন হয় না, কিন্তু তোমাদের কম্পিটিটিভ হবে সিএফএসসি থেকে। তো সিএফএসসি জায়গাটা আমি এখানে দিইনি, যেহেতু তোমরা এখন তোমাদের মেন ফোকাস এখন ক্লাস 12 এর এক্সামটাকে ভালো করে দেওয়া। দেখো ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এর অক্সাইড সমূহের প্রকৃতি কেমন, কোনটা কি প্রকৃতির, যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি। দেখো V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড, তারপর হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড ডাইক্রোমো ট্রাই অক্সাইডের উভধর্মী প্রকৃতির, CrO3 অ্যাসিডিক প্রকৃতির, Mn2O7 হচ্ছে কি তীব্র অ্যাসিডিক। তার মানে এই যে এক্সাম্পল গুলো, যে ভ্যানাডিয়াম অক্সাইড কেমন হয়, এরকম হয়। ক্রোমিয়াম অক্সাইড কেমন হয়, এরকম হয়, আবার এরকম হয়, কারণ অ্যাসিডিক প্রকৃতির হয়, হ্যাঁ। তা ম্যাঙ্গানিজের অক্সাইড কি হবে, এরকম হয়। MnO2 হয় না, এমন নয়। তার মানে কি হচ্ছে তীব্র অ্যাসিডিক প্রকৃতির হয়। কোনটা আবার ক্ষারীয় প্রকৃতির হবে সেটা তোমাকে দেখতে হবে। তারপর হচ্ছে LnOH3 এর ক্ষারকীয়তা। এদের ক্ষারকীয়তা মানে তোমার ল্যান্থানাইডের যে মৌলগুলো রয়েছে তাদের যে ক্ষারকীয়তা বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, হ্রাস পায়। বোঝা গেল না? তোমাকে ওটা মনে রাখতে হবে। তার মানে বাম দিক থেকে ডান দিকে যত যাব, সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, তাদের ক্ষারকীয়তা কি হবে, কমবে, কিন্তু অ্যাসিডিটি বাড়বে। এক্সাম্পল দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছি, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে যদি আমরা ম্যাঙ্গানাস ডাইঅক্সাইডকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম নাইট্রেট দিয়ে বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হবে, এটা তৈরি হবে, পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর একটা তৈরি হবে কি, KNO2 তৈরি হবে। এই জায়গাটা মনে রাখতে হবে। বুঝা গেল? নেক্সট কি বলছে দেখো, আর নেই। তাহলে তোমরা এই যে জায়গাগুলো তোমাদেরকে বললাম, ঠিক আছে, এই জায়গাগুলো বেশি বেশি করে ফোকাস করো, এবং তোমরা দেখবে আশা করি তোমাদের সকলেরই এক্সাম ভালো হবে, হ্যাঁ। আমাকে বিশ্বাস করো, দেখবে তোমাদের এক্সাম সবার ভালো হয়েছে, ঠিক আছে। এতটা তুমি ভরসা করতে পারো, হ্যাঁ। তো অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। বাই বাই।